26 বছর বয়সী লিজা হোটেল রুমে বসে অপেক্ষা করছে তার দেবর ও তার পার্টনার শাওনের জন্য। এর প্রায় 30 মিনিট পর আসলো শাওন। কিরে, তোর আসতে এতক্ষণ লাগে? লিজা: সরি ভাবি, বাইকের তেল শেষ হয়ে গেছিল। শাওন: ও আচ্ছা, নে তাড়াতাড়ি শুরু কর, আজ বেশি সময় নেই। তোর ভাই বাসায় এসে না দেখলে সন্দেহ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শাওন: শোনো, কাপড় সব খুলবি না, এমনি কর। লিজা: ওকে ভাবি, ওকে। আচ্ছা, এগুলো বলা বাদ দিয়ে তাড়াতাড়ি শুরু করো। লিজা কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ল লিজা। আর শুতে শুতে লিজা বলল, সীমা কোথায়? বাইরে বসে আছে। অতঃপর লিজা ও শাওন তাদের কাজ শুরু করলো। চলে গেল পাপের দুনিয়ায় নিজেদের দেহের চাহিদা মেটাতে। প্রায় 15 মিনিট পর, ওই তোর হয়েছে? ভাবি। আচ্ছা সর, ওর আমার উপর থেকে। আর একটু থাকো না প্লিজ ভাবি, তোমাকে সুখ দিতে গিয়ে আমি আমার সংসার ভাঙতে পারবো না। সর। একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল শাওনকে লিজা। তারপর নিজের কাপড় ঠিক করতে করতে লিজা বলল, আমি গেলাম। আর শোন, বারবার কল করবি না বলে দিলাম। তোর ভাইয়া মাঝে মাঝে ফোনে হাতে নেয়, যদি ধরা পড়ি তাহলে আমাকে আর পাবি না। না না ঠিক আছে ভাবি, আমি তোমাকে হারাতে পারবো না। এই বলে লিজা নিজের বোরখা পরে রুম থেকে বেরিয়ে সীমাকে ডেকে নিয়ে হোটেল ত্যাগ করলো। লিজা বাইরে এসে একটা সিএনজি ধরে বাসার দিকে রওনা হয় সীমাকে সাথে নিয়ে। আসলে সীমা হলো লিজার বাসার কাজের মেয়ে, যাকে লিজা নিজের বোনের মতো দেখে আর বিশ্বাস করে। তাই ওকে সাথে নিয়ে নিজের ইচ্ছে মতো পরপুরুষের সাথে নিজের চাহিদা মেটায় লিজা। এই সীমা আরও একটা চরিত্র আছে, যেটা এই গল্প পড়ে আপনারা জানতে পারবেন। এদিকে সায়ন এখনও হোটেল রুমে বসে আছে, যেখানে এতক্ষণে নিজের চাহিদা মেটালো দুজনে। সায়ন বসে বসে ভাবছে, লিজা ভাবির কিসের অভাব? টাকা, সম্পত্তি, স্বামীর ভালোবাসা। ওর তো 3 বছর একটা মেয়েও আছে। আর আমার তো মনে হয় না সাদিক ভাইয়া ওর কোনো চাওয়াই অপূর্ণ রেখেছে। তাহলে কেন? এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে শাওন তাকিয়ে দেখে 3টা 46। ওরে বাবা রে বলে উঠে দাঁড়ায় শাওন। আজ প্রাইভেট মিস হবে বলে মনে হয়। হোটেল থেকে বেরিয়ে এসে বাইক নিয়ে চলে যায় শাওন। এদিকে প্রায় 15 মিনিট পর বাসার সামনে চলে আসে লিজা। তারপর সিএনজি ভরা করে লিজা সীমাকে বলল, কিরে সীমা, তোর ভাইয়া আবার আসে নাই তো? মনে হয় আসে নাই ভাবি, আসলে তো বাইরে গাড়ি থাকতো। আচ্ছা তাড়াতাড়ি চল। অতঃপর লিজা বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছে। এমন সময় শিপনের ফোন। লিজা প্রথমে ধরল না, কিন্তু শিপনও নাছোড়বান্দা, ফোন করেই যাচ্ছে। অতঃপর কলটা রিসিভ করলো লিজা। কি বলবি তাড়াতাড়ি বল। লিজা: কলটা ধরতে এত দেরি হলো কেন ভাবি? জানতে পারি? আমি কি তোর বউ যে তোকে সব বলতে হবে? আজাইরা পেঁচাল বাদ দিয়ে কেন কল করছিস সেটা বল। কাল একটু দেখা করতে পারবে? না, কাল হবে না। কেন? আমার সমস্যা আছে। আর মনে রাখিস, আমি কোনো পতিতা নয় যে তুই ডাকলে আর আমি চলে আসবো। আমার সংসার আছে, সব কিছু মেনটেন করে চলতে হয় আমাকে। তা কবে দেখা করবে? দেখি। টুটু। কলটা কেটে গেল লিজা। তারপর সীমাকে 1 কাপ চা দিতে যেতে বলে আবারও টিভি দেখায় মনোযোগ দিল। তারপর স্বামীরাকে কোলে। ও, স্বামীরা হচ্ছে লিজার মেয়ে, সিরিয়াল দেখছে। লিজার পছন্দের সিরিয়াল বলে কথা। এই নিন ভাবি চা। তোর কাজ শেষ? হাত বাড়িয়ে চা নিয়ে বললাম, ভাবি। আচ্ছা তো বস এখানে টিভি দেখে। ভাবি বলে ফ্লোরে বসে পড়লো সীমা। আর সোফায় বস না, এখন কি তোর ভাইয়া আছে? তারপর সোফায় বসতে বসতে সীমা বলল, কেমনে আপনি একসাথে দুজন সামলান ভাবি? শাওন, শিপন দুজন প্রেমিক বলে একটা শ্বাস ছাড়ল সীমা। তারপর লিজা একটা হাসি দিয়ে বলল, দুজন কোথায় রে? 3জন। তোর ভাইয়া আছে না? বলেই একটা আবারও দীর্ঘশ্বাস ছাড়ল সীমা। সীমা তখন মনে মনে ভাবছে, আমি একটাকেই সামাল দিতে পারি না, আর উনি তিনটা। বিকেল 3টা। গাড়িতে হর্ন শুনে তাড়াতাড়ি করে সোফা থেকে উঠে পড়ে সীমা। সীমার কাণ্ড দেখে মুচকে হাসি দিয়ে লিজা আরও বলল, এত ভয় করিস তোর ভাইয়াকে? ভাবি অনেক। তাহলে আমাকে যে এসবে সাহায্য করে যদি জানতে পারে? সীমা চুপচাপ। কি ব্যাপার লিজা, কি করছো? আমার মামুনি স্বামীরা কেমন আছে বলেই ধপ করে সোফায় বসে পড়ল সাদিক। অনেক ক্লান্ত সে। এই তো টিভি দেখছি। আজও কি খুব বেশি ক্লান্ত? আর তোমার অফিস তো 4টা বাজে শেষ হয়, তাহলে মাঝে মাঝে 5টা, 5:30, এমনকি 6টা বাজে বাসায় আসো কেন লিজা? অনেক কাজ থাকে তাই। আচ্ছা যাও, উপরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর বাহানা দিতে হবে না। লিজা। তারপর লিজা নাস্তা রেডি করছে। এদিক ওদিক
বলে উপরের দিকে হাঁটা দিল সাদিক। যা সীমা, তোর ভাইয়ের নাস্তা দে লিজা। ওকে ভাবি যাচ্ছি। এদিকে সাদিক উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর নাস্তার টেবিলে আসলো। কিরে সীমা, নাস্তা রেডি? ভাইয়া, বসুন দিচ্ছি। তারপর নাস্তা সেরে সাদিক নিচে লিজার কাছে চলে আসে। নাস্তা করছো? করলাম। আচ্ছা, সন্ধ্যা তো হয়ে এলো, বাজারে যাবা না? না, আজ বাজারে যাব না, যা আছে তা দিয়ে সীমাকে চালিয়ে নিতে বলো। এভাবে দুইজন গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। এখনও রাত 10টা। লিজা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরছে আর সাদিক দেখছে। সাদিক বসে বসে ল্যাপটপে নিজের কাজ করছে। তারপর লিজা সাদিককে পিছন থেকে জড়িয়ে ধরল। আর কত অফিসের কাজ করব, ঘরে তো বউ আছে, সেটা ভুলে গেছে? সাদিক নিজের কাজ রেখে লিজাকে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় চেপে ধরল আর বলল, না ভুলি নাই, বলে লিজার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। লিজাও নিজের স্বামীর চোখ বন্ধ করে উপভোগ করছে। এভাবে 10 মিনিট চলতে থাকলো। তারপর হঠাৎ টেবিলে রাখা লিজার ফোনে মেসেজ টোনটা বাজতেই দুজনের চোখ সেদিকে গেল। সাদিক কিছু বুঝে ওঠার আগে লিজা ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর ওর ঠোঁট দুটো ডুবিয়ে দেয় সাদিকের ঠোঁটে। সাদিকও সেদিকে খেয়াল না করে নিজের স্ত্রীর ভালোবাসায় ডুবে গেল। এভাবে চলতে থাকে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। তারপর হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে লিজার। লিজার ঘুম ভাঙার পর লিজা সাদিকের দিকে তাকিয়ে দেখে সাদিক ঘুমাচ্ছে। লিজা উঠে ফোনটা নিয়ে দেখে শাওন মেসেজ দিচ্ছে। তখন মনে মনে 101টা গালি দিল ওকে। দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়ল লিজা। সকালবেলা 8টা বাজে ঘুম ভাঙে সাদিকের। লিজা এখনও ঘুমাচ্ছে। লিজার দিকে তাকিয়ে আছে সাদিক। ঘুমের মধ্যে লিজাকে নিষ্পাপ শিশুর মতো লাগছে। তারপর লিজার কপালে একটা আলতো করে কিস করে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে গেল। তারপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে হয়। এদিকে লিজা এখনও ঘুমাচ্ছে দেখে সীমাকে ডেকে চা দিতে বলে নিউজ পেপারটা নিয়ে ব্যালকনিতে এসে পেপার পড়তে শুরু করলো সাদিক। সীমা চা নিয়ে দিয়ে গেল আর সাদিক চায়ের কাপে চুমুক দিচ্ছে আর খবর পড়ছে। এদিকে লিজা ঘুম থেকে উঠে গোসল সেরে আয়নার সামনে সাজুগুজু করছে। সাদিক পেপার পড়া শেষ রুমে চলে আসে। এসে দেখে লিজা একটা নীল রঙের শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। লিজাকে নীল শাড়িতে একদম নীল পরীর মতো লাগছে, যা দেখে সাদিক নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। লিজাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে নাক ঘষতে ঘষতে বলল, সাদিক। হঠাৎ সাদিকের স্পর্শে লিজা একটু কেঁপে উঠল এবং লিজার রং পরিবর্তন হতে লাগলো। তারপর সাদিক বলল, আচ্ছা লিজা, তুমি এত সুন্দর কেন? তোমাকে যত দেখি ততই তোমার রূপে মুগ্ধ হয়ে যাই। আচ্ছা তাই বুঝি? কেন, আগে কি সুন্দর লাগতো না? আসলে সেটা না, কিন্তু তুমি যেন দিন দিন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছ, সেটা কি জানো? হ্যালো মিস্টার, কয়টা বাজে? কেন অফিস যাবেন না? যাবো তো। তো আমাকে ছাড়েন আর অফিসে যান। ধুর, সারাদিন অফিস আর অফিস, ভালো লাগে না। এই বলে সাদিক রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। এখন সকাল 11টা। লিজা সোফায় বসে টিভি দেখছে। হঠাৎ করে এমন সময় নিলয়ের ফোন। লিজার ভার্সিটির ফ্রেন্ড নিলয়। লিজা তো ফোনটা হাতে নিয়ে অবাক, নিলয় আমাকে কল দিয়েছে। তারপর তাড়াহুড়ো করে রিসিভ করলো লিজা। হ্যালো, কেমন আছো নিলয়? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো কি না সেটা জানতে চাও না? হুম এসব এখন ভেবে লাভ কি? হুম আচ্ছা বাদ দাও। তুমি তো বিয়ে করেছো তাই না? একটা ছেলে আছে, 6 মাস বয়স। আরে বাহ, তাহলে সুখে আছো? আচ্ছা রাখছি, এখন অফিসে আছি। আচ্ছা ভালো থেকো। টু কলটা কেটে গেল। 7 দিন পর লিজা প্রতিদিনের মতো সোফায় বসে টিভি দেখছে, কিন্তু লিজার যেন কিছু ভালো লাগছে না। সেজন্য লিজা সীমাকে ডাক দিয়ে একটু গল্প করার জন্য, কিন্তু সীমা বলল সে ব্যস্ত। আর এদিকে লিজা বোরিং হয়ে বসে আছে। তাই মনে মনে ভাবলো একটু শপিং করলে কেমন হয়। শপিং করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। রেডি হয়ে বেরিয়ে পড়লো শপিং করতে। যাবার আগে সীমাকে বলে গেল সাদিক আসলে যেন তাড়াতাড়ি নাস্তা রেডি করে ওকে খেতে দেয়। তারপর টানা 3 ঘন্টা ঘোরাঘুরি শপিং করে মার্কেট থেকে বের হয়ে লিজা বের হয়ে দেখে শিপন সামনে দাঁড়িয়ে আছে। এই জন্য লিজা শিপনকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু তারপরে শিপন লিজাকে দেখে ফেললো। কি খবর ভাবি, শপিং করলে? শিপন: ভাবি তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এই কথা শুনে লিজা লজ্জায় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাবি চলো, পাশে একটা হোটেল আছে, একটু। আজ পারবো না শিপন, তোর ভাইয়া বাসায় এসে পড়েছে মনে হয়। আরে ভাবি কিচ্ছু হবে না, চলো না। না শিপন, আজ পারবো না, বলে চলে যেতে লাগলো লিজা। তখনই শিপন বলে উঠলো, কি বললে পারবে না? তাহলে কি ভিডিও? লিজা থেমে গেল। শিপনও গ্রিন সিগন্যাল পেয়ে লিজাকে নিয়ে হোটেলে চলে গেল। এদিকে সাদিক বাসায় এসে বসে আছে, কিন্তু লিজার কোনো খবর নাই। কয়েকবার ফোন করে রিসিভ হয়নি, তাই একটু টেনশন আছে। সীমাকে বারবার প্রশ্ন করলে সে শপিংয়ে গেছে। আসলে সীমা এটা জানে না যে লিজার দেরি হওয়ার কারণ কি। তাই সীমাও টেনশন না করতে বলে নিজের
কাজ করছে। তারপর সন্ধ্যায় কিছুক্ষণ পর বাসায় ফিরল। দাঁড়াও লিজা, কোথায় ছিলে এতক্ষণ? সাদিক: এই তো শপিংয়ে গিয়েছিলাম। পাঁচ সে একটা হাসি কিছু কিন্তু 5 ঘন্টা লাগে তোমার শপিং করতে? লিজা চুপচাপ, কোনো কথা বলছে না বলে উপরে চলে যাচ্ছে। সাদিক ও লিজার পিছন পিছন উপরে গেল। লিজার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে ঢুকতে সাদিক আবার প্রশ্ন করলো, কী হলো লিজা? আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কী উত্তর দিব? কী উত্তর দিব মানে? তুমি এতক্ষণ কি এমন কাজ করলে যে তোমার এত দেরি হলো বাসায় ফিরতে? সাদিক: চিল্লাবা না, স্বামীরা পাশের রুমে ঘুমাচ্ছে। এমন সময় হঠাৎ লিজার ফোন বেজে উঠলো। লিজা ফোনটা নেওয়ার আগে সাদিক ফোনটা নিয়ে রিসিভ করে কোনো কথা না বলে কানে ধরে অবাক হয়ে যায়, কারণ ওপাশ থেকে শাওন বলছে, কি ব্যাপার ভাবি, আজ নাকি তুমি শিপনকে টাইম দিচ্ছ? তো আমাকে কি ভুলে গেলে? এবার সাদিক চুপ। লিজাও ফোনটা নেওয়ার কোনো চেষ্টা করলো না, শুধু নিজের দিকে তাকিয়ে আছে, কারণ সে সাদিককে মুখ দেখে বুঝে গেছে যে কলটা কে করেছে। তারপর শাওন আবারও বলল, কি ব্যাপার ভাবি, কথা বলছো না কেন? ভাইয়া কি পাশে? সাদিক এখনও চুপ, সব শুনছে আর রেগে ফুলে উঠছে। আর লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু মুখে কোনো অনুশোচনা বা ভয়ের ছিটেফোঁটা নেই লিজার। ওপাশ থেকে আবার বলল, বুঝছি, আচ্ছা রাতে মেসেজ দিও, এখন রাখি। লাইনটা কেটে দিল শাওন। এসব কি লিজা, কতদিন থেকে চলছে এসব? সাদিকের প্রশ্নে লিজা একদম সোজা জবাব দিল, তোমার আর সীমার সম্পর্ক যতদিন থেকে চলছে, আমারটাও ততদিন থেকে চলছে। সাদিক লিজার এমন কথা শুনে রীতিমতো অবাক। কি? সীমা আর আমার সম্পর্ক? লিজা সব জানে? কি অবাক হচ্ছে? তো অবাক হওয়ার কিছু নেই, কারণ সীমা আমার কথাতে এসব করেছে। এই সব কিছু আমার প্ল্যান। কিন্তু আমি এসব কেন করতে চাইছি জানতে চাও? কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই, কারণ সীমা আমার কথা মতো এসব করছে। এইসব আমারই প্ল্যানিং লিজা। হঠাৎ লিজার এমন কথা শুনে সাদিক পুরো হয়ে গেল। কি বলছে এসব লিজা? আর লিজার কথাতে এসব করছে সীমা? কিন্তু কেন? সাদিক তখনও নিশ্চুপ হয়ে বিছানায় বসে পড়ল। আর বসে বসে ভাবছে, আমি জানতাম একজন স্ত্রী তার সব কিছুর ভাগ অন্য কাউকে দিতে পারলেও কিন্তু নিজের স্বামীর ভাগ সে কখনো কাউকে দিতে চায় না, এমনকি দেয়ও না। কিন্তু লিজা নিজের থেকে সীমাকে আমার কাছে পাঠিয়েছে। সাদিক এসব কিছুতেই যেন বুঝতে পারছে না লিজা এসব করলো কেন। তারপর কিছুক্ষণের জন্য সাদিক ভুলেই গেছে যে একটু আগে যে তার বউ লিজার পরকীয় সম্পর্কে জানতে পারলো, কারণ সাদিকের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, লিজা আসলে কেন সীমাকে আমার কাছে পাঠালো। তখন সাদিকের মনে পড়তে থাকে সীমার সাথে কাটানো প্রথম সেই দিনের কথা, যেদিন সীমা নিজেই এসেছিল সাদিকের কাছে। আজ সাদিক কিছুটা বুঝতে পারছে সীমা কেন সেদিন নিজের থেকে সাদিকের সাথে ওসব করতে চেয়েছিল। প্রিয় পাঠক পাঠিকা, সেদিন যখন সাদিক আর লিজা বিয়ের 3 বছর চলছিল, তখন স্বামীর জন্ম হয়নি। লিজা একটু কাজের জন্য বাইরে যায়। বাসায় শুধু সাদিক আর সীমা ছিল। সাদিক রুমে বসে কাজ করছিল আর সীমা বারবার রুমে আসা যাওয়া করছিল, কিন্তু সাদিকের সেদিকে কোনো মনোযোগ ছিল না। সে তার মতো কাজ করছিল। তার কিছুক্ষণ পর সীমা সাদিকের সামনে এসে এমনি এমনি প্রশ্ন করতে লাগলো, এই যেমন, কি করছেন, কেন করছেন, এখন আপনার মুড কেমন, এসব। আর সাদিকের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল। ওর হাসির মধ্যে একটা চাহনি ছিল যেটা সাদিককে যে কোনো পুরুষ বুঝতে পারবে, সাদিকও বুঝতে পারে, কিন্তু কোনো রিয়াক্ট করার নেই, কারণ ওর এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না। এভাবে অনেকক্ষণ চলতে থাকে, কিন্তু সীমা এমন কিছু কাজ করছিল যা দেখে কোনো পুরুষের ঠিক থাকতে পারতো না। সাদিক তাহলে কিভাবে পারবে? সে পারল না। সারাদিনের দিল সীমার ইশারায়, তবে এক শর্ত, ও যেন কাউকে কিছু না বলে। সেই থেকে প্রায় রাতে তারা লিজাকে লুকিয়ে দেখা করতো, কিন্তু ওসব যে লিজার প্ল্যান ছিল তা ভুলেও সাদিক বুঝতে পারেনি। কিন্তু হলো, সাদিক বসে আছে কেন? লিজা লিজার কথায় বাস্তবে ফিরল সাদিক। হ্যাঁ বলো সাদিক। আমি বলবো নাকি তুমি বলবা? আমি আর কি বলবো, তুমি তো সব জানো, আর তুমি তো এই গল্পের মাস্টার মাইন্ড না, আমি তো তোমার হাতের পুতুল এই গল্পে, তাই তুমি বলো সাদিক। কিন্তু এটা কেন করেছি সেটা জানো লিজা? না, সেটা জানতে চাচ্ছি। সাথে তুমি শাওন, শিপন এদের সাথে সম্পর্ক রাখছো কেন সেটাও। সাদিক সাদিক তোমার 2টা প্রশ্নের উত্তর একটাই আমার। আমি এগুলো করেছি কারণ অনেকটা তুমি, হ্যাঁ অনেকটাই তুমি, আর কিছুটা আমার ভাগ্য। আর সবচেয়ে বড় কারণ হলো একটা মেয়ের চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছে, শখ, স্বপ্ন, সাধনা এসবের কিছু পূরণের জন্য। আর একটা কথা কি জানো, আমি আসলে এসব করতে চাইনি, কিন্তু করেছি বাধ্য হয়ে। অনেক ভেবেছি, তারপর পা বাড়িয়েছি লিজা। এদিকে সাদিক লিজার কথা যতই শুনছে ততই যেন অবাক হয়ে যাচ্ছে। কি বলছো এসব লিজা? তুমি বাধ্য হয়ে করছো মানে? আমি কি তোমাকে কখনো অপূর্ণ রেখেছি সাদিক? হ্যাঁ রাখছিলে তো। হ্যাঁ তুমি অপূর্ণ রেখেছো। আর কি অপূর্ণ রাখছো জানতে চাও লিজা? প্লিজ লিজা বলো, আমি জানতে চাই। সাদিক তারপর লিজা কোনো কথা না বলে সাদিকের হাত ধরে সাদিককে টেনে পাশের রুমের দরজার
কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে পাশের রুমে বসে পড়তে থাকা স্বামীরার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে বলল, ওই মেয়েটাকে দেখছো? হুম। ও তো আমাদের মেয়ে। সাদিক: হুম। আমার এসব করার পিছনে একটা কারণ হচ্ছে ওই পিচ্চি মেয়েটা। হোয়াট? হুম। কিন্তু প্লিজ সাদিক, এখান থেকে চলো। সামিরা এখন অনেকটা বড় হয়ে গেছে। সামিরা 4 বছর হয়ে গেছে। আমি চাই না ও এসব শুনুক, আর আমি চাই না তোমার আর আমার কোনো কিছুই আমার মেয়ের জীবনে প্রভাবিত করুক। তাই চলো রুমে। আর ডিনারের টাইম হয়ে এসেছে, তাই চলো আগে ডিনার করে তারপর তোমাকে সব বলবো। হ্যাঁ, আজ আমি সব বলবো তোমাকে লিজা। তারপর সবাই যে যার মতো ডিনার সেরে নিল। লিজা, সাদিক, সামিরা, সীমা সবাই। ডিনার সেরে স্বামীরা ঘুম পাড়িয়ে দিয়ে লিজা রুমে চলে আসলো। সাদিক আগের থেকে বসেছিল রুমে। লিজা রুমে প্রবেশ করতে সাদিক একটু নড়ে চড়ে বসলো, আর লিজাও এসে বসে পড়লো। কেউ কিছু কথা বলছে না, চুপ। এভাবে থাকার 20 মিনিট চলে গেল। তারপর লিজা উঠে এক গ্লাস পানি পান করলো, আর সাদিক বলল, তুমি পানি খাবে? না, আমার পানি পিপাসা পায়নি। সাদিক: ওকে। হুম, এবার বলো। হুম, বলছি। আচ্ছা সাদিক, ছেলেরা তার বউয়ের কাছ থেকে কী চায় বলো? কেন, জানো না? প্রশ্ন করো কেন? যা জানতে চাইছি উত্তর দাও। একটা ছেলে তার বউয়ের কাছ থেকে সব থেকে বেশি যেটা আশা করে সেটা হলো অধিক বিশ্বাস আর ভালোবাসা। হুম। আর মেয়েরা? মেয়েরা কী চায় তার স্বামীর কাছ থেকে? মেয়েরাও সেটাই চায়, ট্রাস্টিং, কেয়ারিং, শেয়ারিং এসব। হুম। কিন্তু মেয়েরা যে এসবের থেকে আরও একটা জিনিস চায়, সেটা কি জানো? না। কী চায় বলো তো? সেটা হলো একটা বাচ্চা। সাদিক, তুমি দুনিয়ায় এমন কোনো মেয়ে পাবে না যে মেয়ে মা হতে চায় না। সব মেয়েরাই চায় একটা বাচ্চা হোক, আর সেটা যে কোনো মূল্যে। আর মা হবার ইচ্ছেটা এতই অদ্ভুত যে দেখে না খবরের কাগজে বাচ্চা প্রসব করতে গিয়ে কত মেয়ে মারা গেছে, তবু কোনোদিন কোনো মেয়ে মুখে শুনছো যে সে বলেছে আমি মা হব না? লিজা। লিজার কথা শুনে সাদিক কিছুটা হয়ে গেল। মনে মনে ভাবছে, লিজা তো সত্যি কথা বলছে। এত কিছুর পরে মেয়েরা মা হবার আশঙ্কা কমে না। তারপর আবার দুজনে কিছুক্ষণ চুপ, কেউ কিছু বলছে না। তার ঠিক 10 মিনিট পর নীরবতা ভেঙে লিজা বলল, আচ্ছা সাদিক, তুমি কি জানো স্বামীরা কার মেয়ে? কার আবার? আমাদের। মানে তোমার আর আমার মেয়ে? না সাদিক, স্বামীরা আমার মেয়ে সেটা না ঠিক, কিন্তু তোমার না। মানে? হুম, স্বামীরার বাবা তুমি নও, ওর বাবা অন্য কেউ। হোয়াট? তো কে স্বামীরার বাবা বলো আমায়। হুম, বলছি। স্বামীরা আমার আর শাওনের মেয়ে, কিন্তু শাওন সেটা জানে না। এবার সাদিক আর বসে থাকতে পারলো না, উঠে দাঁড়িয়ে বলল, লিজা তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে? না সাদিক, আমি একদম ইয়ার্কি করছি না। স্বামীরা সত্যি শাওনের মেয়ে, কিন্তু কিভাবে? কিভাবে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না সাদিক, কিন্তু তুমি মানো আর না মানো এটাই সত্যি। আর সত্যি কথা বলতে, তুমি বাবা হবে কেমন করে? তুমি তো কোনোদিন বাবা হতে পারবে না। এবার সাদিক লিজার কথা শুনে থমকে গেল, আর প্রচণ্ড রেগে গেলে বলল, হোয়াট, জাস্ট স্টপ টকিং লাইক দিস। লিজা, তুমি তোমার পাপ ঢাকার জন্য আমাকে এভাবে দোষ দিতে পারো? আমি সত্যি কথাই বলছি, আর আমি যা বলছি তা সত্যি। লিজা: ওকে ফাইন। আচ্ছা বলো, তুমি জানলে কিভাবে যে আমি বাবা হতে পারবো না? কিভাবে জানলাম? কিভাবে জানলাম আমি বাবা হতে পারবো না? তাহলে শোনো, আমাদের বিয়ের 2 বছর পর হয়ে গেল, যখন আমার গর্ভে সন্তান আসলো না, তখন আমি তোমাকে কথাটা বলেছিলাম। কিন্তু তুমি বলেছিলে ধৈর্য ধরো। আমি ধৈর্য ধরলাম, আরও 6 মাস চলে যায়, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। আমি বাধ্য হয়ে অনেকবার স্টিক দিয়ে টেস্ট করেছি, কিন্তু বারবার হতাশ হই। আর হ্যাঁ, তোমার মনে আছে সাদিক, তোমাকে নিয়ে আমি একদিন ডক্টরের কাছে গিয়েছিলাম, আর তোমার আর আমার ব্লাড স্যাম্পল নিয়ে আসছিল ডক্টর। তারপর আরও অনেক টেস্ট করে। হ্যাঁ, মনে আছে। আচ্ছা, তো ভালো কথা। কিন্তু তুমি তো তখন বলেছিলে অন্য কথা। বলেছিলাম, কারণ আমি আগে শিওর হতে চেয়েছি যে সমস্যাটা তোমার নাকি আমার। তো তারপর কি হলো? ডাক্তার কি বলছে? 7 দিন পর রিপোর্ট আসে। ডক্টর রিপোর্ট দেখে বলে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি তোমার ব্যাপারে কনফিউজ ছিলেন, আর উনি আমাকে আমাদের দাম্পত্য জীবন নিয়ে কিছু প্রশ্ন করেন। এই যেমন আমরা একসাথে থাকি কিনা, প্রাইভেট প্রশ্ন বলতেই পারো। তারপর আমি সব বলে দিতে যে তুমি আমাকে কত কমতি রাখো নাই, আর তুমি ফিজিক্যালি অনেক স্ট্রং, আমাকে সুখেই রেখেছো। এসব শুনে কিছুটা অবাক হয়, কারণ উনি রিপোর্ট দেখে বললেন, তোমার তেমন কোনো সমস্যা নেই, যা আছে তা সামান্য। তাহলে বাচ্চা আসতেছে কেন? তারপর ডাক্তার সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আপনি আরও কিছুদিন ধৈর্য ধরুন, হয়তো সমস্যাটা এমনি এমনি সেরে যেতে পারে। তারপর আমি আবারও 6 মাস অপেক্ষা করি, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এজন্য আমি আমার কিছু বন্ধুকে কল করে বলি, কিন্তু ওরা বলে ডিভোর্স নিতে। কিন্তু তোমার সাথে ডিভোর্স নিতে হলে তো তোমায় কারণ দেখাতে হতো না? যদি
এমনি এমনি ডিভোর্স নিতাম তাহলে তুমি আবার কোনো মেয়েকে বিয়ে করতে, আর না হলে তোমাকে সব বলে দিত যে তুমি বাবা হতে পারবে না। এতদিন থেকে আমরা সংসার করে বুঝছি তোমার মতো স্বামী সবার কপালে জুটে না। তুমি আমার সব চাহিদা মিটেছো, সব চাওয়া পাওয়া পূরণ করেছো, আর আমি তোমাকে ভালোভাবেই চিনি। তুমি এসব জানার পর অফিসের কাজকর্ম সব ছেড়ে দিতে। তোমার প্রতি এতটা মায়া পড়ে গেছে যে তোমাকে এভাবে ছাড়তে ইচ্ছা করছিল না। আবার আমার ইচ্ছার কোরবানিও দিতে পারবো না। এমন সময় একদিন সীমা আসে আমার রুমে চা দিতে। এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাথা ঘুরে পড়ে যায়। তখন তুমি অফিসে ছিলে। আমি তাড়াতাড়ি করে ওকে ধরি। তারপর লক্ষ্য করলাম সীমা ভয়ে কেমন জানি গুটিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম কোনো একটা গন্ডগোল আছে। তাই সীমাকে বললাম, কি হয়েছে? ও প্রথমে না বললেও পরে ও বলল, ও অন্তঃসত্ত্বা। আমি তো এটা শুনে অবাক, কিন্তু ওর বাচ্চার বাবাকে সেটা বলতে চাচ্ছিল না ভয়ে। তারপর প্রথমে আমি তোমাকেই সন্দেহ করি, কিন্তু তারপর মনে পড়ে তোমার সমস্যার কথা। তাই ওকে এটা ওটা ভয়ভীতি দেখে জানতে পারলাম ওর সন্তানের বাবা শাওন। এ কথা শুনে আমি পুরো হয়ে যাই। এরা আমার বাসায় এসব করছে আর আমি জানি না। যাই হোক, সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না। কি করব এই টেনশনে? তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। মনে মনে ভাবলাম আমাকে যে করে হোক মা হতে হবে। যেহেতু তুমি সেটা পারবে না, আর আমিও তোমাকে ছাড়তে পারবো না, তাই আমি ভাবলাম সীমা আর শাওনকে ব্যবহার করতে পারবো। পরের দিন শাওনকে ফোন দিতে যাব, তখনই শাওন নিজের থেকে আমায় ফোন দেয় আর একটা সমস্যায় পড়ছে বলে আমায় হেল্প চায়। আমার আর বোঝার বাকি ছিল না সমস্যা আসলে কি, তাই ওকে বাসায় আসতে বলি। কিছুক্ষণ পর শাওন চলে আসে। তারপর ও বলার আগে আমি ওকে সব বলি, আর এও বলি যে আমি ওকে হেল্প করবো, কিন্তু একটা শর্তে। আমি শাওনকে বলি, তোকে আমি হেল্প করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তারপর শাওন আগে পিছে না ভেবে বলে, ঠিক আছে ভাবি, তুমি যা বলবে তাই করবো, কিন্তু আমাকে বাঁচাও প্লিজ। তারপর শাওনের কথা শুনে বললাম, এবার বলো কি করতে হবে, বলো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। যদিও আমি জানতাম আমাকে কি বলবে শাওন। ভাবি, সীমার পেটের বাচ্চাটা নষ্ট করতে হবে। ভাবি, আমি ওকে বিয়ে করতে রাজি না। এবার সীমাও রাজি অ্যাবর্শন করতে। সীমা জানে আমরা দুজনে শুধু নিজেদের চাহিদা মিটিয়েছি, কিন্তু ভুলবশত বাচ্চা চলে আসে। আর সীমা জানে না কিভাবে অ্যাবর্শন করতে হয়, কী করতে হবে। তুমি শুধু ওকে একটু হেল্প করো, ডাক্তারের কাছে নিয়ে যাবা প্লিজ। শাওন, ও আচ্ছা, আচ্ছা আমি দেখছি, তুই যা, আমি সীমার সাথে কথা বলে দেখে। আচ্ছা ভাবি, ঠিক আছে বলেই চলে গেল শাওন। তারপর আমি কিছুক্ষণ সীমার সাথে কথা বলি এবং সীমা দেখলাম রাজি বাচ্চাটা নষ্ট করতে, কারণ সীমা জানে শাওন সীমাকে কখনো বিয়ে করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শাওনের মতো সীমার মুখে একই কথা, চাহিদা মেটানোর জন্য ওরা দুজন শুধু নিজেদের চাহিদা মিটিয়েছে। আর যেহেতু ওরা এই বাচ্চাকে নিয়ে চিন্তিত, সেহেতু আমি সেটার ফায়দা নিলাম। আমি সীমাকে বললাম যে হেল্প করবো, কিন্তু শর্ত আছে। এবার শাওনের মতো সীমাও শর্ত রাজি। আমি যেন যা করতে চাচ্ছি সবাই হয়ে যাচ্ছিল। তারপর কি করলে সাদিক? এরপর আর কি, সীমা অ্যাবর্শন করালাম আর আমি সীমা সুস্থ হবার অপেক্ষা করতে লাগলাম। তার কিছুদিন পর বুঝতে পারলাম সীমা এখন সম্পূর্ণ সুস্থ। তাই প্রথম সীমাকে শর্তের কথা বলি। ওকে বলি, আমার শর্ত হলো তোকে তোর স্যারের সাথে ফিজিক্যাল রিলেশন সম্পর্ক করতে হবে। কথাটা শুনে ও প্রথমে একটু চমকে যায়, কারণ কোনো মেয়ে কথা বলতে পারে। সীমা হয়তো সেটা একসেপ্ট করেনি আর কল্পনাও করে নাই। আর কোনো স্ত্রী যে তার স্বামীকে ভাগ অন্য কাউকে দিবে, সেটা তার ধারণার বাইরে ছিল। সো সীমা যেহেতু কথা দিয়েছিল, তাই রাজি না হয়ে পারেনি। আর আমি জানতাম রাজি হবে, কারণ যে মেয়ে নিজের ইচ্ছায় শাওনের সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে, তার যাই হোক শারীরিক চাহিদা আছে। আচ্ছা, কিন্তু শাওনকে রাজি করালো কীভাবে? আমি জানি ও খুব ভালো ছেলে। সাদিক মাঝখান থেকে বলে উঠল, হা হা, কি ভালো! তোমার মামাতো ভাই হচ্ছে এক নম্বর লুচ্চা, বুড়ি থেকে ছেড়েই কাউকে ছাড়ে না। আর যে ছেলে কাজের মেয়ের সাথে ওসব করে, সে আবার ভালো হয় কিভাবে? আর ও আমাকে কতবার লাইন মেরেছে তুমি জানো? আর আমি জানতাম শাওন আমাকে পছন্দ করে। আমাকে কাছে পাওয়ার মানে শাওনের চাঁদ হাতে পাওয়ার মতো। আমি শুধু একদিন ওকে ইশারা করেছি মাত্র, আর তাতেই কাজ। আর এভাবেই শুরু তোমার, আমার আর অন্য কারোর সাথে সহবাস। তুমি তো সীমার সাথে ভালোই কাটাতে, তাই আমি কোথায় যাই কী করি এসব খুব একটা খেয়াল রাখুনি। রাতে তো দুজনকে ভালোই সামাল দিতে। আচ্ছা বুঝলাম, তাহলে শিপনকে তোমার প্রয়োজন হলো কেন? সাদিক, শিপন আমার কোনো প্রয়োজন হয়নি, বরং আমি ওর প্রয়োজন হয়ে যাই। মানে? বললাম না, তোমার কাজিন শাওন এক নম্বরের লুচ্চা, ওর জন্যই আমার শিপনকে খুশি করতে হয়। আমি ঠিক বুঝলাম না। বুঝো নাই? তাহলে শোনো। আমার প্ল্যান ছিল, আমি যখন বুঝতে পারবো
যে আমি অন্তঃসত্ত্বা, তখন আমি শাওনের সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দেবো এবং সীমাকে বলবো চলে যেতে আমার বাড়ি থেকে। আমার প্ল্যান বাচ্চা পেটে আসলে সব শেষ। আর সব কিছু আমার প্ল্যান মতোই চলতে থাকে। কিন্তু একদিন আমি সকালে চা খাচ্ছিলাম। হঠাৎ তখন আমার বমি, বমি ভাব হয়। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই, কিন্তু বমি হয় না। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে মাথা ঘুরে পড়ে যাই। আর দুপুরে হুঁশ ফিরে এবং হুঁশ ফেরার পর সীমার কাছে জানতে পারি আমি নাকি ফ্লোরে পড়েছিলাম। ও এসে আমাকে তুলে। তারপর আমার সব মনে পড়ে। আর আমি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে বেবি স্টিক দিয়ে টেস্ট করলাম, দেখলাম পজিটিভ। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ অনেক কষ্টের পর আমি দেখা পেলাম সেই দিনে, যে দিনের জন্য আমি এতটা দিন অপেক্ষা করছিলাম। তারপর সেদিন রাতে আমি তোমাকে কথাটা বলি, আর তুমিও অনেক খুশি, কিন্তু তুমি এটা জানতে না এটা তোমার সন্তান না, আমার পেটে বড় হচ্ছে। আর সেদিন তোমার খুশি দেখে মনে হয়েছিল আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। আর মানুষ তো চাহিদা মেটাতে গিয়ে খুন করে। সে কি মেনে নেয় যে সে অন্যায় করছে? নেয় না, কারণ সে ভাবে সেটাই করেছে যেটা ঠিক। তোমার কাছেও তাই মনে হয় লিজা? আচ্ছা যাই হোক, তারপর বলো। তারপর শাওনকে বলে দেই যে আমি অন্তঃসত্ত্বা, তাই তোর সাথে দেখা করতে পারবো না। কিন্তু আমি ওকে এটা বলিনি যে আমার পেটে সন্তান ওর, কারণ আমি স্বামীরাকে তোমার পরিচয়ে বড় করতে চেয়েছিলে। আর যখন সীমাকে তাড়িয়ে দেবো ভাবলাম, তখনই মনে পড়লো এখন আমি তো বেশি কাজ করতে পারবো না, তাই একজনকে আমাদের প্রয়োজন, তাই সীমাকে রেখে দিলাম। তারপর স্বামীরার জন্ম হলো। তুমি আমি দুজনে অনেক খুশি, অনেক আনন্দ চলে আসলো আমাদের এই ছোট্ট ফ্ল্যাটে। তারপর স্বামীরার বয়স 1 বছর পূর্ণ হলো। তার কিছুদিন পর হঠাৎ একদিন শাওন আমাকে ফোন করলো। আর আমি শাওনকে সোজা বলে দেই আমি ওসব করতে পারবো না। কিন্তু শাওন অনেক রিকোয়েস্ট করে শেষবারের জন্য দেখা করতে, তাই আমিও আর না করলাম না। দেখা করতে হোটেলে যাই, আর গিয়ে দেখি শাওন বসে আছে। আমাকে দেখে সে উঠে এসে আর একটানে আমাকে ওর বুকে নেয়। তারপর ওর চাহিদা মেটানোর পর আমি যখন ক্লান্ত হয়ে শুয়ে আছি, এমন সময় শিপন ঢুকলো রুমে। আমি তো অবাক শিপনকে দেখে। অবাক হয়ে বিছানার চাদর টেনে নিজেকে কোনোভাবে ঢেকে নেই আর শাওনের দিকে তাকিয়ে দেখি ও হাসছে। আমি অবাক হয়ে শাওনকে প্রশ্ন করলাম, শাওন, শিপন এখানে? তারপর শাওন হেসে উত্তর দিল, ভাবি ওরও চাহিদা একটাই, শাওন। কথাটা বলে শাওন বিছানা থেকে উঠে গেল। আমি উঠতে পারছি না লজ্জায়, কারণ আমার শরীরে কোনো কাপড় ছিল না, তাই বিছানায় বসে আছি। এসব শিপন বিছানায় বসতে বসতে বলল, কীভাবে আমাকে পছন্দ হয়নি শিপন? তারপর আমি শিপনকে অনুরোধ করলাম যেন আমাকে ছেড়ে দেয়, কিন্তু শিপন কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। আর আমি ওই ফাঁকে কাপড় পরে নিই। শিপন ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে আমি কাপড় পরছি। তারপর আমার কাপড় পরা দেখে শিপন বলল, ভাবি আর কি ইচ্ছে নাই করার? শিপন তারপর আমি তাদের অনুরোধ সুরে বললাম, কেন এমন করছিস তোরা আমার সাথে? তারপর শিপন বলল, ভাবি তুমি ভাইয়াকে ঠকিয়ে শাওনকে খুশি করতে পারো, তো আমি কি দোষ করেছি শিপন? তারপর আমি শিপনের কোনো কথা না শুনে ওখান থেকে চলে আসতে লাগলাম, কিন্তু শিপন পিছন থেকে আমার হাত টেনে ধরে আর একটা টান দিয়ে ওর বুকে চেপে ধরে। ভাবি এত সহজে কি এখান থেকে চলে যাওয়া যায়? তারপর আমি বললাম, সরি শিপন, আমি তোমার সাথে এসব করতে পারবো না। আচ্ছা তাই নাকি, তাহলে এটা কি করব? একটা ভিডিও দেখে দিল। আমি ভিডিও দেখার সাথে সাথে পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ ভিডিওটা ছিল আমার আর শাওনের। এমন মুহূর্তে আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি জানতাম শাওন বাজে ছেলে, কিন্তু এতটা বাজে সেটা বুঝিনি। লিজা কাঁদছে আর বলছে, আচ্ছা তারপর কি হলো সাদিক? মাথা নিচু করে সাদিক আবারও প্রশ্ন করলো। তারপর আমি বানিয়ে গেলাম ওদের হাতের পুতুল। তারপর ওরা যখনই ডাকবে আমাকে যেতে হতো। বিশ্বাস করো সাদিক, আমি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে কখনো যে ওদের চাহিদা হয়ে গেছে বুঝতে পারিনি। আমি অনেকবার ওদের কাছে মাপ চেয়েছি, কিন্তু ওরা এতটুকু মায়া করেনি আমাকে। আমি ওদের সাথে 7 দিন দেখা না করলে ওরা ভিডিও ইন্টারনেট ছেড়ে দেওয়ার ভয় দেখায়। লিজা সাদিক এই মুহূর্তে কি বলবে বুঝতে পারছে না। এমন সময় টেবিলে রাখা ঘড়িটা চোখ পড়লো সাদিক ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বেজে গেছে। তাই লিজাকে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। লিজা সাদিকের কথা শুনে পুতুলের মতো বসে আছে, আর কোনো কথা বলছে না। তারপর সাদিক আবারও বলল, কি হলো, ঘুমাবে না? বলে উঠে জানলার পর্দা ঢেকে দিল আর পর্দাটা টেনে দিয়ে এসে শুয়ে পড়লো সাদিক। তারপর শুয়ে শুয়ে ভাবছে, কি আমি বাবা হওয়ার ক্ষমতা রাখি না? আমি বাবা হওয়াতে অক্ষম? স্বামীরা আমার মেয়ে না? না, আমি এটা মানি না, কোনোদিন মানবো না। স্বামীরা আমারই মেয়ে, আর আমি স্বামীরার বাবা। আমি স্বামীরাকে ছাড়া থাকতে পারবো না। আর কি বিশ্বাস আছে যে লিজা সব সত্যি কথা বলছে? এটা তো হতে পারে লিজা নিজের পাপ ঢাকার জন্য আমার দোষ দিচ্ছে। না, লিজাকে আর বিশ্বাস করা যায় না। এসব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে গেল, কিন্তু সাদিকের ঘুম আসে না। তারপর হঠাৎ সাদিক বুঝতে পারলো কেউ ওর পায়ের কাছে বসে আছে, পা ধরে আছে।
সাদিক তাকিয়ে দেখে এটা আর কেউ না, লিজা। ছাড়ো লিজা, আমার পা ছাড়ো। সাদিক, তুমি আমাকে মাফ করতে পারবে না? লিজা, রাত অনেক হয়েছে, এখন ওঠো আর ঘুমিয়ে পড়ো, আগামীকাল কথা হবে। এখন পা ছাড়ো। না সাদিক, তুমি না বলা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। লিজা প্লিজ, পাগলামি করো না। না, আমি পাগলামি করছি না। সাদিক প্লিজ, আমার জন্য না হলে সামিরার জন্য হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। লিজা, ঘুমাও এখন, আর আমি সব কিছু ছেড়ে দিব, অন্য কোথাও চলে যাব আমি, অনেক দুনিয়ায়। নেবে না আমায় সাদিক তোমার সাথে? লিজা, এখন আর কথা বলার সময় নেই, ঘুমিয়ে পড়ো। বলে পা ছাড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়লো সাদিক। সকাল ঠিক 8টা বাজে। ঘুম ভাঙে সাদিকের। সাদিক বিছানা থেকে উঠে দেখে লিজা সোফায় ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছে, একদম নিষ্পাপ শিশুর মতো। তারপর টাওয়ালটা নিয়ে সাদিক ওয়াশরুমে গেল ও সাদিক শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে লিজা ঘুম থেকে উঠে পড়েছে। তারপর সাদিক লিজাকে কিছু না বলে ব্রেকফাস্ট করতে গেল। ব্রেকফাস্ট সেরে অফিস যাবে, তখনই লিজা পিছন থেকে ডাক দিল, কিছু বলবে? সাদিক, না তুমি অফিসে যাও, অফিস থেকে আসলে বলবো। আচ্ছা বলেই চলে গেল অফিস। বিকালে খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরল সাদিক। লিজাকে দেখলো কারোর সাথে যেন কথা বলছে, হয়তো শাওন অথবা শিপন। তাই সাদিক আর কিছু না বলে উপরে গেল। তারপর হঠাৎ কিছুর আওয়াজ, কারো গলা আওয়াজে নিচে আসে সাদিক, আর এসে দেখে শাওন লিজার সাথে উচ্চস্বরে কথা বলছে। সাদিক ব্যাপারটা এড়িয়ে যেতে পারলো না, তাই নিচে এসে বলল, কি ব্যাপার শাওন, কি হয়েছে? আমি আমার মেয়েকে নিতে এসেছি ভাইয়া। শাওন, তোর মেয়ে মানে? সাদিক, হ্যাঁ আমার মেয়ে। কে তোর মেয়ে? কেন স্বামীরা? স্বামীরা আমার আর মেয়ে। না স্বামীরা তোর মেয়ে না, ও সাদিকের মেয়ে লিজা। হা হা, সাদিক ভাইয়ের মেয়ে? উনি তো বাবাই হতে পারে না, তাহলে মেয়ে কোত্থেকে আসবে? কথাটা শুনে সাদিক মাথা নিচু করে পড়ল। কি বলবে খুঁজে পাচ্ছে না সে। এই কে বলেছে তোকে সাদিক বাবা হতে পারবে না? লিজা, কেন সীমা? সীমা বলছে আমাকে? হঠাৎ শাওনের উত্তর শুনে সাদিক আর লিজা দুজনে অবাক, কারণ এই বিষয়টা শুধু সাদিক আর লিজা জানে। তাহলে সীমা কি করে জানলো? এটা কি করে সম্ভব? এখন দুজনে নীরব হলো শাওনের কথায়। তার কিছুক্ষণ পর লিজা বলল, কি? কে বলেছে? সীমা? কেন, যা বলেছে তো তাই বললাম। আর এটাও বলেছে যে সাদিক ভাইয়া কোনোদিন বাবা হতে পারবে না। শাওন, এবার লিজা পুরো হতভম্ব হয়ে গেল, কারণ এসব নিয়ে সে সাদিকের সাথে গতকাল কথা বলেছে, আর এর মধ্যে সীমা জেনে গেল, কিন্তু কিভাবে? ওদিকে সাদিক মাথা নিচু করে ভাবছে, এটাই ছিল আমার প্রাপ্য। আমার স্ত্রীর থেকে সন্তানের দাবি করছে তার প্রেমিক, সেটাও আমার মুখের উপর। একজন পুরুষের কাছে এর চেয়ে লজ্জা আর কি হতে পারে? দেখ শাওন, আমি ঠিক জানি না সীমা তোকে কি এবং কেন বলেছে, তবে সত্যি এটাই, স্বামীরা সাদিকের মেয়ে। হা হা, যে কোনোদিন বাবা হতে পারবে না সে স্বামীরাকে বাবা কিভাবে সম্ভব? শাওন, দেখ শাওন, আমার এমনিতে ঝামেলার মধ্যে আছি, তাই তুই চলে যা বলছি। লিজা, ভাবি আমি এখানে থাকতে আসিনি, স্বামী রেখে দাও, চলে যাচ্ছি। শাওন, এদিকে সাদিক এখনও চুপ, কারণ সাদিক এখনও বুঝতে পারছে না সীমা এসব কিভাবে জানলো। আর যেখানে আমি কিনা গতকাল রাত্রে শুনলাম আমি বাবা হতে পারবো না, যদিও আমি এটা মানছি না, আমি বাবা হতে পারবো না, তার অবশ্য না মানার কারণ আছে। দেখো শাওন, স্বামীরা কে তুই কোনোদিনও পাবি না, কারণ স্বামীরা আমার আর সাদিকের মেয়ে। আর তুই এটা মেনে নে এবং এখান থেকে চলে যা। লিজা, ভাবি আমি স্বামীরাকে নিয়ে কোথাও যাব না। আচ্ছা কি প্রমাণ আছে যে স্বামীরা তোর মেয়ে? যে এত বড় গলা করে তুই বলছিস স্বামীরা তোর মেয়ে? প্রমাণ আমি নিজে। আর সীমা, আর ভাইয়া তুমি কেমন পুরুষ, অন্য কারো মেয়েকে নিজের মেয়ে বললো? সাদিককে উদ্দেশ্য করে কথাটা বললো। দেখ শাওন, আমি তোকে এই বিষয় নিয়ে এখনই কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, আমি বাবা হতে অক্ষম না, এটা জেনে রাখিস। আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো স্বামীরা তোমার মেয়ে? তারপর সাদিক কিছু কথা বলতে যাবে, তখনই লিজা বলল, শাওন তুই যাবি এখান থেকে, নাকি দারোয়ান দিয়ে তোকে বের করে দিব? আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, তবে হ্যাঁ আমি যাচ্ছি বলে এটা ভেবো না যে আমি হাল ছেড়ে দিব। স্বামীরা আমার মেয়ে, আর ওকে আমি নিয়ে যাব। এই বলে চলে গেল শাওন। এদিক সেদিক সোফায় বসে পড়লো, আর লিজা ঠাই হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যাবেলা স্বামীরা স্কুল ও প্রাইভেট শেষে স্বামীরাকে পিক করে বাসায় নিয়ে এসে, আর স্বামীরা বাসায় এসে আব্বু করে দৌড়ে গিয়ে সাদিকের গলা ধরে চুমু খেলো। কি হয়েছে আব্বু, তোমার মন খারাপ? না আম্মু, ও কিছু না। তোমার স্কুল প্রাইভেট কেমন হলো? ভালো আব্বু। সাদিকের মনে পড়ছে, স্বামীরা কাছে আসলে মন ভরে যায়। আমার সব শূন্যতা দূর করে, সব ক্লান্তি দূর করে ওর মুখটা দেখলে আমার কাছে আসলেই যেন আমি সব ভুলে যাই। তাহলে কি করে স্বামীরা আমার মেয়ে না হয়? আর অন্য কারো মেয়ের প্রতি এরকম ফিলিংস আসার কথা না, আর আসবেও না। এদিকে সীমা লিজা দুজনে দাঁড়িয়ে থেকে সাদিক আর স্বামী রেখে দেখছে। তারপর লিজা বলে, সীমা এদিকে আয়, যেভাবে বলেন। আচ্ছা আম্মু, তুমি তোমার আব্বুর সাথে উপরে যাও, আমি আসতেছি। সাদিক বুঝতে পারে লিজা কি মিন করতে চাইছে, তাই যে স্বামী রেখে নিয়ে উপরে চলে যায়। এবার বল সীমা, আমি তোর কি ক্ষতি করছি যার জন্য তুই আমার এত বড় ক্ষতি করতে চাই? লিজা, ক্ষতি মানে?
একটু অবাক হয়ে সীমা। দেখ সীমা, এত ন্যাকা সাজার চেষ্টা করিস না। তুই শাওনকে কি জন্য বলছিস যে শাওন স্বামীরার বাবা? ভাবি আপনি কি বলতেছেন? আপনি ঠিক আছেন তো? পানি খাবেন নাকি? ভাইয়া কিছু বলছে সীমা। দেখ সীমা, আমি জানি তুই গভীর জলের মাছ, আর তুই আর শাওন মিলে নিশ্চয় কিছু একটা করেছিস। সেটা এতদিন না বুঝতে পারলে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, কিন্তু আমাকে শুধু একটা বল, তুই এসব করছিস কেন? কেন আমার সংসারটা ভাঙতে চাইছিস? আর হ্যাঁ, আমি জানি আসলে দোষটা আমারই দোষী। আমি শাওনের কাছে গিয়েছিলাম নিজের চাহিদা মেটানোর জন্য, কিন্তু সেটার সাথে স্বামীরা সম্পর্ক কী? আর এসব আমি সাদিকের সাথে প্রায় সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম। আমি জানতাম সাদিক যাই করুক না কেন আমাদের কখনো ছেড়ে দিবে না, এটা বিশ্বাস ছিল। কারণ সাদিক স্বামীরা আর আমাকে অনেক ভালোবাসে। আর সাদিক কোনো কারণে স্বামীরাকে হারাতে চায় না। তাহলে তুই মিটে যাওয়া ঝামেলা কেন আবার নতুন করে শুরু করলি? তুই বুঝতে পারছিস না তুই আমার সাথে আরও 2টা জীবন নষ্ট করছিস? আর তুই একবার সাদিকের মুখের দিকে তাকিয়ে দেখছিস কী দোষ ছিল ওর? ওকে কেন কষ্ট দিতে চাস তুই? তোকে তো বোন ডেকেছিলাম আমি। তাহলে? ভাবি বিশ্বাস করুন, আমি সত্যি কিছু বুঝছি না। আপনি এসব আমাকে কেন বলছেন? আর আমি এখন যাই, আমার মাথা ব্যথা করছে। আর আমার অনেক কাজ আছে। এটা বলে চলে গেল সীমা। লিজা আর ওকে আটকানোর চেষ্টা করলো না, কারণ সত্যের উপর কোনো জুলুম চলে না। সে তার আপন গতিতেই চলে। রাত 10টা লিজা স্বামীরাকে করে ডিনার করে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে এসে গ্রিল ধরে জানালা আর গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ঘুমাবে না সাদিক? স্বামীরা ঘুমাচ্ছে। হুম, আমি ওকে ঘুমিয়ে দিয়ে আসলাম। ও আচ্ছা, তুমি শুয়ে পড়ো। ওকে তাড়াতাড়ি এসো। হুম। আচ্ছা লিজা, শাওন কি স্বামী রেখে নিয়ে যাবে? সাদিক প্রশ্ন করলো আবার। না সাদিক, আমি ওকে স্বামী রেখে নিয়ে যেতে দেবো না লিজা। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সাদিক বলল, স্বামীকে ছাড়া আমি বাঁচবো না। আর আমি এটা মানি আর না মানি, স্বামীরা আমার মেয়ে না। আর দেখছো তুমি লিজা, তুমি সামান্য তোমার ইচ্ছে চাহিদা মেটাতে গিয়ে নিজের সাথে আমাদের কোথায় দাঁড় করিয়েছো। সাদিক, আম্মু আম্মু, পিছন থেকে লিজাকে জড়িয়ে ধরলো সামিরা। একে আম্মু, তুমি ঘুমাবে না? ঘুম আসছে না। আজ আমি তোমাদের সাথে ঘুমাবো, প্লিজ প্লিজ, শুধু আজ। প্লিজ আব্বু, প্লিজ আম্মু। ওকে এসো, তোমার লক্ষ্মী, আসো। সাদিক কি, তুমি ঘুমিয়ে পড়ো, টেনশন করো না, দেখলে সব ঠিক হয়ে যায়। আচ্ছা লিজা, তুমি কি জানো সীমা এসব কেন করছে? কেন সীমা শাওনকে উস্কে দিচ্ছে এসব? না। আর আমি এই বিষয়টা এখন বুঝতে পারছি যে সীমা এসব কেন করছে। টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। অতঃপর সাদিক নিজের স্বামীটা ঘুমিয়ে পড়লো এবং গভীর রাতে ঘুম ভেঙে সাদিক খেয়াল করে দেখলো স্বামীরা ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। সাদিক স্বামীরার মাথায় হাত বুলাচ্ছে আর ভাবছে, আমি কি তাহলে সত্যি স্বামীরার বাবা না? আর একটাই প্রশ্ন, আরও একটা প্রশ্ন মাথার ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো শেফালি। হ্যাঁ শেফালি, সেদিন তাহলে কার বাচ্চার কথা বলেছিল আমায়? ও তো আমাকে বলেছিল যে ওর বাচ্চার বাবা আমি, ওর গর্ভে আমার সন্তান। তাহলে এদিকে সীমা ডিনার রেডি করে কিছু গুছিয়ে রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়বে, তখনই ওর ফোনটা বেজে উঠলো। তারপর সীমা মোবাইল হাতে নিয়ে দেখে সায়ন কল করছে। সীমা তাড়াতাড়ি করে রিসিভ করলো। তার আর রিসিভ করতে সায়ন বলল, সব কিছু ঠিক আছে তো সায়ন? হুম। তোমার ভয় পাবার কারণ নাই, আমি তো সহজে ধরা পড়বো না। সীমা, হুম আচ্ছা ঠিক আছে, এখন রাখে। আরে দাঁড়াও, কথা আছে। সীমা, হুম কি বলো? তুমি হঠাৎ করে মাঝপথে আমাকে ছেড়ে যাবে না তো? সীমা, সীমা আসলে আমার কেন জানি মনে হচ্ছে এগুলো আমি ঠিক করছি না। সাদিক ভাইয়া, এভাবে হ্যারাসমেন্ট করা ঠিক না। আর তুমি আমাকে এখনো পর্যন্ত না কেন এমন করছো? সাদিক ভাই এবং ওদের সাথে শাওন, সব বলবো আমাকে। আর কিছুদিন সময় দাও। আর হ্যাঁ, আমি তোমাকে যেভাবে বলছি তুমি ঠিক সেভাবে করবে, তারপর তোমার কাজ শেষ। সীমা, সায়ন চুপ। হ্যালো সায়ন, হ্যাঁ সায়ন চুপ। হ্যালো সায়ন, কথা বলছো না কেন? হুম বলো। যা বলছি সেটা কাল করব, ঠিক আছে? আমি আর পারবো না সীমা। পারবো না বললেই তো হবে না, তোমার সাথে আমার ডিল হয়েছে। আর তার জন্য তুমি আমাকে যা যা বলছো আমি সব করছি। টাকা পয়সা এমনকি নিজের দেহ পর্যন্ত তোমাকে দিয়েছি। আর তোমাকে, তোমার ক্রাশ লিজাকেও ভোগ করার রাস্তা তৈরি করে দিয়েছি। শাওন, আমার জন্য আমি এত কিছু করেছি, আর তুমি কিনা এখন বলছো পারবে না? সীমা প্লিজ, সীমা এখন প্লিজ বলে লাভ নেই। শাওন, তোমাকে তোমার কাজ করতে হবে, আর আমি যেটা বলবো সেটা আগামীকাল করবে। আমি এখন রাখছি বলে সীমা কলটা কেটে দিল। পরের দিন সকালবেলা সাদিক প্রতিদিনের মতো অফিস চলে গেল। এদিকে সীমার কথার মতো শাওন লিজার বাসায় হাজির। শাওনকে দেখে লিজা রেগে গিয়ে বলল, কেন এসেছিস শাওন তুই এখানে? লিজা, ভাবি তুমি ভালো করেই জানো আমি কেন এসেছি। হ্যাঁ জানি, কিন্তু এটা জানি না তুমি হঠাৎ করে এসব করছিস কেন? আমি তো তোকে বলেছি স্বামীরা তোর মেয়ে না। দেখো ভাবি, আমি এসব শোনার জন্য আসিনি। স্বামীরা আমার মেয়ে, আর তুমি যদি নিজের ইচ্ছে না দাও তাহলে আমি পুলিশ কমপ্লেন করবো আর ডিএনএ টেস্টও করাবে। কি বললি তুই?
তুই পুলিশ ভাই দেখিস টেস্টে ভাই? কারণ তোমার আমার মেয়েকে আটকিয়ে রেখেছো। একদম ঠিক আছে, তোর যা ইচ্ছা কর। দেখবি পুলিশ কি করতে পারে, কি করে আমার থেকে স্বামীরাকে নিয়ে যায়। ভাবি, তাহলে তুমি স্বামীরাকে দিবে না? না, দিব না, ঠিক আছে বলে রাগে মুড নিয়ে চলে গেল শাওন। এদিকে লিজা হতাশ হয়ে পড়ে সোফায়, আর মনে মনে ভাবতে লাগে কি করতে গিয়ে কি করে ফেললাম। নিজের দেহের বিনিময়ে তো যাকে পেয়েছি তাকেও এখন হারাবে বলে মনে হয়। কারণ লিজা খুব ভালো করে জানে স্বামীরা সাদিকের না, স্বামীরা সায়নের মেয়ে। বিকালবেলা সাদিক ক্লান্ত হয়ে বাসায় ফিরে। সাদিককে ক্লান্ত দেখে সীমা বলল, ভাইয়া ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা রেডি করছি। সাদিক সীমার দিকে সন্দেহের নজরে তাকালো, কিন্তু কোনো প্রমাণ না থাকে কিছু করতে পারল না। রাত 10টার দিকে প্রতিদিনের মতো যে যার ডিনার করে ঘুমিয়ে পড়লো। সীমা ডিনার করে ঘুমানোর আগে সায়নকে ফোন করলো। হ্যালো সায়ন। গুড। সায়ন আজ কিন্তু ফাটিয়ে দিয়েছে, তুমি না চাইলে আসতে পারো। না সীমা, পারবো না। ওমা, তাই নাকি? চাঁদ আজ কোন দিকে উঠেছে? যে ছেলে ছুরি আর বুড়ি কাউকে ছাড়ে না, সে আজকে বলছে পারবে না? সরি সীমা, আজকে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। নিজের শারীরিক চাহিদা মেটানোর এসে আমি নিচে নেমে গেছি। প্লিজ আমাকে মুক্তি দাও সীমা। তুমি না চাইলে এখন আর সেটা সম্ভব না সায়ন, কারণ তুমি এখন পুরোপুরি ফেঁসে গেছো। ওপাশে সায়ন চুপ। কী হলো সায়ন, কথা বলছে না কেন? সীমা কেন এটা করছে এমনটা? দেখো সায়ন, এখন কথা ঘুরিয়ে লাভ নেই। আগামীকাল সাদিক ভাইয়া বাসায় থাকবে, আর তুমি সকাল সকাল চলে আসবে। হতে পারে কালকের এই গল্পের ইতি টানবো। কী ইতি টানবে তুমি সীমা? আর এই গল্পে তোমার আসল চাহিদা কি একটু বলবে? কাল সব জানতে পারবে সায়ন। আমি এখন রাখছি। সায়ন চুপ। তারপর সীমা সায়নের চুপ থাকা দেখে লাইটটা কেটে দিল। এদিকে লিজা সাদিককে সায়ন এসেছে যা যা বলছে বলল। তার আর সাদিক এগুলো শুনে রেগে হাঁটুন। ঠিক আছে তাই হবে। সাদিক কি হবে? আমি ডিএনএ টেস্ট করব। কিন্তু সাদিক, কোনো কিন্তু নয়। আমি এর মধ্যে টানাপোড়েনের মধ্যে থাকতে চাই না, তাই আমাকেও এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। কারণ তুমি যতই বলো না কেন, আমি এটা মানতে পারবো না যে আমি বাবা হতে পারবো না। তাই আমি নিজের টেস্ট নিজে করাবো। পরের দিন সকালবেলা সায়ন আবার আসলো সাদিকের বাসায়। সায়নকে দেখে সাদিক বলল, চল সায়ন, আজ তুই যা চাইবি তাই হবে। সাদিক, কিন্তু ভাইয়া আজ আমি তোমাকে কিছু বলতে চাই। এখন আর কোনো কথা নয়, আজ আমার প্রুফ চাই। ভাইয়া একটু দাঁড়াও। সীমা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল। সাদিক সায়নের কোনো কথা না শুনে টানতে টানতে নিয়ে গেল। লিজাও আর কিছু বলল না। বাইরে বের হয়ে সাদিক গাড়ি বের করে সায়নকে নিয়ে হসপিটালে চলে গেল। গিয়ে ডক্টরের দুজনে সিম্পল দিল, কিন্তু স্বামীরা ডক্টরের এমন প্রশ্নের সাদিক বলল, একটু পর এসে দিয়ে যাব। তুই এবার যেতে পারিস সায়ন। কিন্তু ভাইয়া আমার একটা কথা শুনবা? তোর কোনো কথা শোনার ইচ্ছে আমার নাই। এখন যা, রিপোর্ট আসলে আমি তোকে খবর দেবো। কিছুক্ষণ পর বাসায় ফিরল সাদিক। লিজা সাদিককে দেখে দৌড়ে ওর কাছে গিয়ে সাদিকের গায়ে হাত রেখে বলল, কী করলে সাদিক? সাদিক লিজার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে কোনো কথা না দিয়ে উপরে চলে গেল। বিকেলবেলা সাদিক স্বামীরা সিম্পল দিয়ে আসলে ডক্টরের কাছে। আর কিছু রাতের পর ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখে ডক্টর রিসিভ করলো। হ্যালো। জি স্যার বলুন। আপনার রিপোর্ট এসে আগামীকাল যে কোনো সময় এসে নিয়ে যাবেন। তারপর সাদিক কলটা কেটে দিল। বুকের ভিতরটা দুরু দুরু করছে। কী যে হবে রিপোর্টে? এটা আসে যে স্বামীরা সায়নের মেয়ে, কী করে মুখ দেখাবে? তারপর সাদিক নিজেকে শক্ত করে নিয়ে বলল, যা হবার হবে, কিন্তু এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে। এদিকে শাওনের কিছুটি চিন্তায় মনে মনে ভাবছে সীমার পাল্লায় পড়ে খুব বড় ভুল করেছে। এমন সব ভাবতে শাওনের মোবাইলটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখে সাদিক কল। রিসিভ করতে সাদিক বলল, আগামীকাল আমরা 10টায় চলে আসবি, 10টার দিকে। সাদিক। এদিকে সাদিকের ফোন পেয়ে সায়নের টেনশন বেড়ে গেল। সাথে সাথে সীমাকে ফোন দিল। হ্যালো সীমা। বলো। আমি এখন কি করবো? আমার পুরোপুরি টেনশন আছে। আগামীকাল সব বলে দিব। তোমার বলতে হবে না, আমি বলে দেবো, কারণ এখন আমার বলার সময় আছে। তুমি শুধু কাল আসবে, আমি যা করার আমি করবো। সীমা। পরের দিন সকালবেলা সাদিক অফিসে না গিয়ে হসপিটাল থেকে রিপোর্ট আনতে গেল। তারপর রিপোর্ট নিয়ে বাসায় চলে আসে সাদিক। এসে দেখে লিজা, সায়ন, সীমা সবাই বসে আছে। আর সাদিকের হাতে রিপোর্ট দেখে লিজার বুক কেঁপে উঠল, কারণ সে শিওর যে রিপোর্ট নিশ্চয় সাদিকের জায়গায় সায়নের নাম আছে। তাই লিজা কিছু বলার আগে সাদিক হাত থেকে রিপোর্টের খামটা কেড়ে নিতে চাইল, কিন্তু সাদিক তা দিল না। পরে সাদিক খামের ভিতর থেকে রিপোর্টটা বের করে তখনই সায়ন বলল, এসব করো না ভাইয়া, তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। সায়ন, না, আজ যা বলার এই কাগজ বলবে। প্লিজ ভাইয়া আমার কথাটা শোনো। সাদিক কোনো কথা না শুনে রিপোর্ট বের করলো। আর এদিকে লিজা আর সায়নের বুক কাঁপানোর গতি বেড়ে গেল। কিন্তু লিজা লজ্জায় মাথা নিচু করে লইল, আর সায়নও কিছু বলছে না। তারপর সাদিক রিপোর্টটা বের করলো, আর দেখে নীরব। সাদিক কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে বসে পড়লো। আর সাদিকের এমন অবস্থা দেখে লিজা দৌড়ে এসে সাদিককে ধরলো, সাথে সায়নে। কিন্তু সীমা এলো না। সীমা ঠাই দাঁড়িয়ে আছে। তারপর সায়নে পড়ে থাকা পেপারটা কাপা হাতে তুললো, নিয়ে একবার দুবার ভালো করে দেখলো। দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, ছেড়ে কাউকে কিছু না বলে সোজা সোফায় গিয়ে বসলো। তারপর লিজা সাদিককে ধরে সোফায় বসলো। তারপর লিজাও কাপা হাতে সায়নের হাত থেকে রিপোর্টটা নিয়ে দেখতে শুরু করলো। তারপর লিজা দেখলো
সব ঠিকই আছে, কিন্তু বাবার জায়গায় যে নামটা দেখলো লিজা এতে খুব অবাক। কারণ সামনে পরিষ্কার লেখা সামিরার ডিএনএ শাওনের সাথে নয়, বরং সামিরার ডিএনএ ম্যাচ করছে সাদিকের ডিএনএর সাথে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেদিন ডাক্তার যে বলল সাদিক কখনো বাবা হতে পারবে না। লিজার মাথা ঘুরতে লাগলো। সে নিজেকে কন্ট্রোল করে সাদিকের পাশে নিয়ে কিছু বলতে চেয়েও পারলো না, আবার ফিরে এলো। তারপর শাওনকে প্রশ্ন করলো, বলো শাওন, সামিরা কার মেয়ে? এখন বল লিজা। ভাবি, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, সীমা আমাকে যেভাবে বলেছে আমি শুধু সেভাবেই করেছি। এসব সীমার প্ল্যান ছিল শুরুর থেকে। তারপর লিজা সীমাকে বলল, বল সীমা, এসব তুই কেন করছিস? লিজা, সীমা চুপ চুপ করে আছিস কেন? আমি মানছি এখানে সব দোষ আমারই ছিল। তাহলে তুই সাদিকের মতো নিষ্পাপ কাউকে কষ্ট দিলি কেন? কি সাদিক নিষ্পাপ? লিজা, তুমি চেনো না ওকে। কতটা জানো তুমি সাদিক যে নিষ্পাপ? সীমা, হঠাৎ করে সীমার এমন কথা শুনে সাদিক অবাক হয়ে মাথা তুলে সীমার দিকে তাকালো, আর সাথে শাওন ও লিজা। চুপ, একদম। নিজের দোষ ঢাকার জন্য সাদিককে দোষ দিচ্ছিস? লিজা, কি আমি দোষ ঢাকার জন্য? হা হা, কেন দোষ ঢাকবো আমি? কি দোষ করেছি যে আমি ঢাকবো? আচ্ছা মানলাম তার কোনো দোষ নেই, তাহলে তুই এটা বল, তুমি কার কাছ থেকে শুনছিস যে স্বামীরা শাওনের মেয়ে আর সাদিক বাবা হতে পারবে না? লিজা, কারো কাছে না। তাহলে শাওনকে বললি কেন? কারণ আমি চেয়েছি সাদিককে বোঝাতে যে কারো সন্তান কিনে নিলে কেমন লাগে। মানে মানে ওকে প্রশ্ন করে শেফালিকে। সাদিক এবার পুরোই হয়ে গেল। মনে ভাবছে সীমা শেফালিকে জানলো কীভাবে, এবং জানে শেফালিকে সাদিক? লিজা, সাদিক চুপ। ও কি বলবে? হুম, আচ্ছা আমি তোমাদের বলছি। লিজা, তুমি কি মনে করো তুমি সাদিকের প্রথম পক্ষ? না লিজা, তুমি দ্বিতীয় পক্ষ। সাদিক আগে বিবাহিত ছিল, তার সবচেয়ে বড় কথা হচ্ছে সাদিক আগে ঢাকায় থাকতো না। সীমা, মানে? হুম, মানে হচ্ছে সাদিক বাসা থেকে খুলনা, সাদিক সেখানেই ভালোবেসে বিয়ে করে আমার বেস্ট ফ্রেন্ড শেফালিকে। কিন্তু তুমি কে? তোমায় তো কোনোদিন শেফালির আশেপাশেও দেখিনি। সাদিক, দেখবে কি করে? আমি তখন দেশে থাকলেই তো দেখবে। আমি ইন্টার পাস করে কানাডা চলে যাই পড়াশোনা করতে, আর তারপর একদিন মায়ের সাথে কথা বলতে বলতে শেফালির কথা উঠে আসে। তখন আমি মায়ের কাছে শুনি শেফালির বিয়ে হয়ে গেছে, আর সেটা অনেক আগে। আর আমি যখন ওর সাথে কথা বলার জন্য নাম্বার চাই, মা হু হু করে কেঁদে দেয়। তখন আমি বুঝতে পারি শেফালির সাথে খারাপ কিছু হয়েছে। তাই আমি সাথে সাথে দেশে আসি। এসে মায়ের কাছে এই কুত্তার বাচ্চার কথা শুনি। মা আমাকে বলেছে সাদিক ভালোবেসে বিয়ে করেছিল শেফালিকে, আর যখন ওদের বিয়ের 2 বছর, তখন শেফালি বুঝতে পারে সে প্রেগনেন্ট। আর সেটা একে বলার পর এই কুত্তার বাচ্চা আসল রূপ দেখাতে শুরু করে। মেয়েটা সকাল দুপুর রাত কোনো সময় বাকি রাখে নেই যে এই কুত্তার বাচ্চা ওকে মারেনি। আর এই কুত্তার বাচ্চা বলতো শেফালির বাচ্চাটাই নাকি জারজ সন্তান। এই নাকি বাচ্চার বাবা ছিল না, এই বাচ্চাটা নষ্ট করতে বলতো। কারণ এ বলেছিল যে শেফালিকে বিয়ে করেছে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য। শেফালি নাকি কখনোই স্ত্রী মর্যাদা দিতে পারবে না, কিন্তু শেফালি ওর বাচ্চাটা নষ্ট করতে চাইছিল না। শেফালি এর থেকে মুক্তি চাইছিল, আর চাইছিল ওর বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে। ও শুধু মুক্তি চেয়েছিল এর কাছে, স্বামীর অধিকারও না, শুধু মুক্তি। কিন্তু এই কুত্তার বাচ্চা ওকে মুক্তি দেয়নি। সবসময় রুমে বন্ধ করে রাখতো আর মারতো। এভাবে কিছুদিন যাবার পর শেফালি মারা যায়, আর এই জারজ বাচ্চাটা ঢাকা চলে আসে। আমি মায়ের মুখে এসব কথা শুনে সারাদিন কেঁদেছি। তারপরে ভাবলাম আমি কেন কাঁদছি? কাঁদবে তো ওই কুত্তার বাচ্চা। তাই খুলনা থেকে সব প্ল্যান করলাম। তারপর ঢাকা চলে আসি। এসে শুনি আবার বিয়ে করেছে। তাই অনেক কষ্টে তোমাদের বাসার ঠিকানা পাই। তারপর তোমাদের বাসায় চাকরানি কাজ করি, আর তারপর শুরু করি আমার কাজ। তোমাকে সায়নের সাথে মিথ্যে নাটক লাগিয়ে দেই, কারণ আমার প্ল্যান ছিল ফাঁকা বাসায় এই জারজটাকে খুন করব। কিন্তু পরে ভাবি, একে খুন করে কি হবে? খুন করলে যদি এর মতো জানোয়াররূপী মানুষগুলো ভালো হতো, তাহলে একে রাস্তায় কুপিয়ে খুন করতাম। কিন্তু সেটা তো আর হবে না। তাই একে এই পরিস্থিতিতে শাস্তি দিতে হবে। আর সায়নের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, সব ছিল আমার প্ল্যানের অংশ মাত্র। কিন্তু আমি কেন প্রেগনেন্ট হলাম না? আর ওই ডাক্তার যে বলল, হঠাৎ লিজা বলল, তুমি প্রেগনেন্ট হওনি কারণ তুমি নিয়মিত পিল দিতাম চায়ের সাথে। আর ওই ডক্টরও আমার দুলাভাই ছিল। দুলাভাই আমার কথা মতো তোমাকে এসব বলছে। তাহলে সায়নকে কিভাবে হাতে নিলে? হ্যাঁ, সায়নের মতো মেয়েখোরদের হাতে নিতে সময় লাগে। আর লিজা, তুমি হয়তো জানো না, সায়ন তোমার লোভে ওসব করতে রাজি হয়ে যায়। যদি সায়ন আগে পুরোটা জানতো। সায়ন অবাক হয়ে বসে আছে, কোনো কথা বলল না। এমন সময় সাদিকের বাসার সামনে একটা গাড়ির হর্ন শুনতে পায়, আর তখনই সীমা বলে উঠল, আমার চলে যাওয়ার সময় এসেছে, আমি আসি। আর হ্যাঁ সাদিক, পারলে আমায় ক্ষমা করে দিও, আর নিজেকে শুধরে নিও। সায়ন তুমিও। আমি আসি বলে সীমা চলে গেল। সীমার পিছনে সায়নও চলে গেল, আর সাদিক লিজা বসে আছে। সাদিক মনে মনে ভাবছে, এই চাহিদা ইচ্ছে জিনিসটা আসলেই বড় অদ্ভুত। সদ ইচ্ছে বা চাহিদা হলে আপনি হবেন সাকসেস, আর যদি অসদ ইচ্ছা হয় তাহলে আপনাকে এমন জায়গায় গিয়ে দাঁড় করাবে যে জায়গায় আপনি কল্পনা করতে পারেন না। এই গল্পে সবাই সবাইকে দোষ দিলে এখানে সাদিক লিজা, সাদিককে কোনো দিকে আঙুল তুলতে বলতে পারবে না তুমি দোষী। সব
চরিত্রের একটা না একটা চাহিদা ছিল, তবে লিজা নিজেকে ভেবেছে সে গল্পের রচয়িতা, কিন্তু লিজাকে অবাক করে দিয়ে সীমা প্রমাণ করে দিয়েছে যে মানুষ যেটা ভাবে সেটা সবসময় ঠিক হয় না। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।